গান দরকার। গান বলতে আমরা করতে কম তাহলে সারা জানিয়ে লাইছে তো। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজও আমরা একটা অনলাইন ক্লাস করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পুরো ক্লাসটি পরিচালনা করার তৌফিক দান করো, আমিন। আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট ইয়ার বেগম মনোহরা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। আজ 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার থেকে মানবাধিকারের ধারাসমূহ। তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মানবাধিকারের ধারাসমূহ ধারা 8 পর্যন্ত। আমরা এর পরবর্তী ধারাগুলো নিয়ে এখন ইনশাআল্লাহ আলোচনা করব। তো এর আগে আবার একটু বলি, মানবাধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্মগত ও প্রাকৃতিক অধিকার। মানুষ হিসেবে ব্যক্তি যে সম্মান, শ্রদ্ধা, অধিকার ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার। আর এই ঘোষণাপত্রটি কে প্রণয়ন করেন? শান্তিতে নোবেল বিজয়ী করেন এসিমু মানবাধিকার সমূহ প্রণয়ন করেন। তাহলে জাতিসংঘ সনদের 3 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত প্রায় 28টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়। আর সেখান থেকে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম ধারা 1, ধারা 2, মানে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে 1 নম্বর ধারা কি ছিল? বন্ধনহীন অবস্থায় সমমর্যাদা ও অধিকার নিয়ে সকল মানুষ জন্মগ্রহণ করে। তাদেরকে বুদ্ধি ও বিবেক অর্পণ করা হয়েছে এবং ভ্রাতৃত্বমূলক মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত। একজন ভাই যেমন একজন ভাইয়ের প্রতি আচরণ করে, সেরকম ভ্রাতৃত্বমূলক মনোভাব নিয়ে একজন আরেকজনের প্রতি আচরণ করা উচিত। এটা ধারা 1-এ উল্লেখ আছে। ধারা 2-এ আছে যে কোনো ধরনের পার্থক্য, যেমন জাতি, গোত্র, বর্ণ, নারী পুরুষ, ধর্ম, ভাষা, রাজনৈতিক বা অপর কোনো মতবাদ, জাতীয় এবং সামাজিক উৎপত্তি, জন্ম বা অন্য কোনো মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেই ঘোষণাপত্রে উল্লিখিত সকল অধিকার ও স্বাধিকারের প্রতি যত্নবান। ধারা 3-তে আছে প্রত্যেক ব্যক্তিরই নিজের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে। 4 আছে কাউকে দাসত্বে আবদ্ধ রাখা যাবে না। সকল প্রকার দাসপ্রথা ও দাস ব্যবসায় নিষিদ্ধ থাকবে। কোনো প্রকার দাসপ্রথা থাকবে না এবং কোনো প্রকার দাস ব্যবসাও থাকবে না। আর দাসপ্রথা এবং দাস ব্যবস্থা ব্যবসা নিষিদ্ধ থাকবে। 5 কারো প্রতি অমানসিক নির্যাতন অথবা অবমাননাকর আচরণ অথবা শাস্তি ভোগ করতে বাধ্য করা যাবে না। অমানসিক নির্যাতনও করা যাবে না, অবমাননাকর আচরণও করা যাবে না এবং শাস্তি ভোগ করতেও বাধ্য করা যাবে না। 6 দ্বারা আমরা আলোচনা করেছি
আইনের দৃষ্টিতে সকলেই সমান থাকবে। ধারা 6 উল্লেখ আছে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান থাকবে। ধারা 7 উল্লেখ আছে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং কোনরূপ বৈষম্য ছাড়াই সকলেই আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে। 8 আলোচনা করেছিলাম মৌলিক অধিকার খর্ব হলে যে অধিকারগুলো ছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণভাবে বিকশিত হতে পারে না তার যেগুলোকে মৌলিক অধিকার বলে। নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা হলে মানে ভঙ্গ করা হলে আদালতে প্রতিকার লাভের ওই নাগরিকের ব্যবস্থা থাকবে। যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয় তাহলে ওই নাগরিকগণ আদালতে কি করবে, তার মৌলিক অধিকার খর্বের প্রতিকার লাভের ব্যবস্থা থাকবে। এখন চলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম আমরা যে মানবাধিকারের ধারাসমূহ প্রায় 28টি ধারা 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে একটা আলোচনা করে নিলাম 1 থেকে 8 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ 9 থেকে। দেখো 9 থেকে আমরা আলোচনা করি। ধারা 9 মানবাধিকারের ধারাসমূহ। আজকে এখন ধারা আলোচনা করবো ইনশাআল্লাহ ধারা 9। বিনা কারণে কাউকে গ্রেফতার নির্বাসিত করা যাবে না। ধারা 9 খেয়াল করো, বিনা কারণে কাউকে গ্রেফতার, আটক বা নির্বাসিত করা যাবে না, নির্বাসন দেওয়া যাবে না। কারণ ছাড়া, কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া তাকে গ্রেফতারও করা যাবে না, আটকও করা যাবে না বা নির্বাসনও দেওয়া যাবে না, তাকে নির্বাসিত করা যাবে না। এটা ধারা 9 উল্লেখ আছে। এখন ধারা 10 কি আছে? ধারা 10 প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়া, প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়ার অধিকার। কি ধারা 10 উল্লেখ আছে প্রত্যেক নাগরিকই নিরপেক্ষ মানে কোনো পক্ষপাত যুক্ত নয়, নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়ার অধিকার। প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। ধারা 11 কেউ দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হলে
আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা থাকবে এবং আদালত কর্তৃক মানবাধিকার ধারা আমার তো আছে হ্যাঁ এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে দাবি করার অধিকার থাকবে না হওয়া পর্যন্ত নির্দোষ বলে দাবি করার অধিকার থাকবে। খেয়াল করো ধারা 10 কি বলা আছে? প্রত্যেকেই ধারা 11 কেউ দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হলে তার আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা থাকবে এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে দাবি করার তার অধিকার রয়েছে। মানে কেউ যদি দণ্ডযোগ্য অপরাধে অপরাধী হয়, যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ওই ব্যক্তি না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজেকে নিরপরাধ বলে দাবি করার অধিকার তার রয়েছে। যতক্ষণ তথ্য প্রমাণের ভিত্তিতে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপরাধী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই দণ্ডযোগ্য ব্যক্তি নিজেকে অপরাধী বলে দাবি করতে নিজেকে নিরপরাধী বলে দাবি করতে পারবে। এটা তার অধিকার রয়েছে। এটা মানবাধিকারের 11 নং ধারায় উল্লেখ রয়েছে। এখন আলোচনা করব ধারা 12। ধারা 12 সকল গৃহের নিরাপত্তা ও যোগাযোগে গোপনীয়তার অধিকার থাকবে। গোপনীয়তার অধিকার থাকবে। ধারা 12তে উল্লেখ আছে সকল গৃহের নিরাপত্তা ও যোগাযোগের গোপনীয়তার অধিকার থাকবে। যে গৃহে বসবাস করুক না কেন রাষ্ট্রে অবস্থিত প্রত্যেকটা গৃহের নিরাপত্তা ও যোগাযোগের গোপনীয়তার অধিকার থাকবে। এটা 12তে উল্লেখ আছে। ধারা এখন আলোচনা করব ধারা 13। ধারা 13 প্রত্যেকই রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল প্রত্যেকেই রাষ্ট্রের মধ্যে সর্বত্র
ও স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার থাকবে। দ্বারা 13 খেয়াল করো, প্রত্যেকেই রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল, মানে রাষ্ট্রের সর্বত্র সে চলাচল করতে পারবে, এতে করে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। রাষ্ট্রে বসবাসরত নাগরিক তার নিজ দেশে প্রত্যেক জায়গায় রাষ্ট্রের মধ্যে সর্বত্র সে চলাচল করতে পারবে, নিজ দেশ ত্যাগ করতেও পারবে, প্রয়োজনে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বিদেশে যেতে পারবে এবং বিদেশ থেকে সে স্বদেশে প্রত্যাবর্তনের অধিকারও থাকবে এবং যে কোনো সময় বিদেশে অবস্থান শেষে নিজ দেশে সে প্রত্যাবর্তন করতে পারবে। এটা তার নাগরিক হিসেবে মানবাধিকারের 13 নং ধারায় উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? প্রত্যেকই রাষ্ট্রের মধ্যে সে যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের মধ্যে সে সর্বত্র চলাচল করতে পারবে। এটা মানবাধিকারের 13 নং ধারায় উল্লেখ রয়েছে। নাগরিক হিসেবে সে যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের সর্বত্র সে চলাচল করতে পারবে, নিজ দেশ প্রয়োজনে সে নিজ দেশ ত্যাগ করতে পারবে এবং যে কোনো সময় অন্য দেশ থেকে সে নিজ দেশে প্রত্যাবর্তনও করতে পারবে, প্রত্যাবর্তন করার অধিকারও তার রয়েছে। এটা মানবাধিকারের 13 নং ধারায় উল্লেখ রয়েছে। এখন ধারা 14 আলোচনা করি। ধারা 14 প্রত্যেকেই নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য প্রত্যেকেই নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য অন্য দেশে আশ্রয় নিতে পারবে, অন্য দেশে আশ্রয় নিতে পারবে। প্রত্যেকেই যদি নিজ দেশে নির্যাতিত হওয়ার তার সম্ভাবনা থাকে, নির্যাতন হওয়ার তার সম্ভাবনা থাকে, যে আমার দেশে বসবাস করলে এখন আমি শক্তিশালী প্রতিপক্ষ দ্বারা নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, তার দেশে নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য দেশে সে আশ্রয় নিতে পারবে। এটা হচ্ছে তোমার ধারা মানবাধিকারের 14 নং ধারায় উল্লেখ রয়েছে। যদি সে নিজ দেশে নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে, মনে করে প্রভাবশালী মহল দ্বারা শক্তিশালী প্রতিপক্ষ দ্বারা সে নির্যাতিত হতে পারে, তাহলে সে অন্য দেশে আশ্রয় নিতে পারবে। এটা মানবাধিকার 14 নং ধারায় উল্লেখ রয়েছে। ধারা 15 প্রত্যেকেই জাতীয়তার অধিকার থাকবে, প্রত্যেকেরই জাতীয়তার অধিকার থাকবে, প্রত্যেকেরই জাতীয়তার অধিকার থাকবে। ধারা 16 মানবাধিকার 15 নং ধারায় উল্লেখ আছে প্রত্যেকেরই জাতীয়তার অধিকার থাকবে। ধারা 16 সকলেরই বৈবাহিক সম্পর্ক স্থাপনের অধিকার থাকবে, সকলেরই বৈবাহিক
বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে এবং বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে নারী পুরুষ পুরুষের সমানাধিকার থাকবে। এ আছে ধারা 16 সকলেরই বৈবাহিক সম্পর্ক স্থাপনের অধিকার থাকবে এবং বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রেও নারী পুরুষের সমানাধিকার থাকবে। ধারা 17 সকলেরই সম্পত্তি অধিকার থাকবে। কাউকে জোরপূর্বক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। একটু খেয়াল করো, ধারা 17 উল্লেখ আছে সকলেরই সম্পত্তির অধিকার থাকবে। সেটা ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, সকলেরই সম্পত্তির অধিকার রয়েছে, মানে থাকবে। এটা মানবাধিকারের 17 নং ধারায় উল্লেখ রয়েছে, সকলেরই সম্পত্তির অধিকার থাকবে, কাউকে জোরপূর্বক তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা আছে ধারা 17-তে। ধারা 17-তে ধারা 18 প্রত্যেকের চিন্তা বিবেক ও ধর্মীয় স্বাধীনতা থাকবে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা জীব। অতএব আল্লাহ তাআলা মানুষকে উন্নত ধরনের মস্তিষ্ক দিয়েছে, যার রয়েছে উন্নত মস্তিষ্ক। সেজন্য প্রত্যেক মানুষেরই চিন্তা বিবেক, আল্লাহ বিবেক দিয়েছেন ও ধর্মীয় স্বাধীনতা তার থাকবে। সে তার বিবেক অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী যে কোনো ধর্ম সে পালন করতে পারবে। যে কোনো চিন্তা সে তার স্বাধীন মতো যে কোনো চিন্তাও সে করতে পারবে। তাহলে ধারা 18 উল্লেখ আছে যে প্রত্যেক ব্যক্তি চিন্তা বিবেক ও ধর্মীয় স্বাধীনতা থাকবে। এটা ধারা 18-তে উল্লেখ আছে। ধারা 19 প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের অধিকার থাকে। প্রত্যেকের স্বাধীন মতামত
প্রকাশের প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের অধিকার থাকবে। আমরা জানি স্বাধীন শব্দের অর্থ কি? ইচ্ছে অনুযায়ী কাজ করা। তবে পরিণতির ভাষায় সে স্বাধীনতা অবাধ এবং বন্ধনহীন নয়। স্বাধীনতার অর্থ হচ্ছে স্বাধীন মানে পরের অধিকার ক্ষুণ্ণ না হয়, পরের অধিকার ক্ষুণ্ণ না করে, পরের অধিকার হস্তক্ষেপ না করে নিজের মতো করে কাজ করাকে স্বাধীনতা বলে। তাহলে প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের অধিকার থাকবে। সেই মতামত যা অন্যের অধিকারে আঘাত আসবে না, অন্যের অনুভূতিতে আঘাত আসবে না, সেরকম মতামতে প্রকাশের অধিকার থাকবে। ধারা 20 শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার শান্তিপূর্ণভাবে ধারা 20 উল্লেখ আছে শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার এবং সংগঠনের অধিকার সকলের থাকবে এবং সংগঠনের অধিকার সকলের থাকবে। ধারা 20 উল্লেখ আছে শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার এবং সংগঠনের অধিকার সকল নাগরিকের থাকবে। ধারা 21 প্রত্যেকে প্রত্যক্ষভাবে বা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের সরকারের অংশগ্রহণের অধিকার পাবে। নিজ দেশের সরকারের অংশগ্রহণের অধিকার পাবে। ধারা 21 উল্লেখ আছে প্রত্যেক নাগরিক প্রত্যক্ষভাবে বা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের সরকারের অংশগ্রহণের অধিকার পাবে। এটা ধারা মানবাধিকারের 21 নং ধারায় উল্লেখ রয়েছে। আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকার সমূহ। আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রথম আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 21 পর্যন্ত ধারা ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক অধিকার সমূহ। আর এখন আমরা আলোচনা করব আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকার সমূহ। পরবর্তী ক্লাসে আমরা 28 মানবাধিকারের প্রথম থেকে 3 নং থেকে জাতিসংঘ সনদের 3 থেকে 30
নম্বর ধারা পর্যন্ত প্রায় 28টি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। এ থেকে আমরা এতক্ষণ আলোচনা করলাম 1 থেকে 21 পর্যন্ত ধারাসমূহ। সেখানে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ মধ্যে 1 থেকে 21 পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকারসমূহ। এই ধারা এই প্রসঙ্গে আছে আমাদের 22 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই ধারাগুলো নিয়ে 22 থেকে 30 পর্যন্ত ধারাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আর তোমাদের বাড়ির কাজ রইল মানবাধিকার ধারণাসমূহ, তারপরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ, বিভিন্ন চিন্তাবিদগণ কীভাবে মানবাধিকারের সংজ্ঞা দিয়েছেন, তাদের মতে প্রামাণ্য সংজ্ঞাগুলো ভালো করে পড়বা। আর মানবাধিকারের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, সেটা একটু পড়ো। তারপরে 1 থেকে 22 নং ধারা পর্যন্ত তোমাদের বাড়ির কাজ রইল 1 থেকে 21 নং ধারা পর্যন্ত। 1 থেকে 21 নম্বর ধারা পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখো, আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বাড়িতে একটু আলোচনা করলে, ভালো করে একটু পড়লে বুঝতে পারবা বিষয়গুলো। যদি না বোঝো, পরবর্তী ক্লাসে আমরা সে ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।